নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার, জানো তো আজকে না একটা মজার ঘটনা ঘটেছে। আজকে আমি এখন ঘুম থেকে উঠেছি, এখন ঘড়ির কাঁটায় বাজছে পুরো 4:30। তবে যে মজার ঘটনাটা হলো, তোমাদের মধ্যে থেকে আমার এক প্রিয় মানুষ আমাকে বলেছিলে যে সুমনা, যখন সকালবেলায় শাঁখ বাজাবে তখন কিন্তু 2 হাতে ধরে শাঁখটা বাজিও। তো সেটা তোমার ওই কমেন্টটা পাওয়ার পর থেকে কিন্তু আমি তাই করছি। মানে যবে তুমি কমেন্ট করেছো, তো তারপরের দিন সকাল থেকে কিন্তু আমি যখন শাঁখ বাজাচ্ছি তখন কিন্তু 2 হাতে ধরেই শাঁখ বাজাচ্ছি। এটা আমার কিন্তু জানা ছিল না, তুমি ভাগ্যিস বললে। আচ্ছা, এবারে মজার ঘটনাটা বলি। সেটা হচ্ছে, আমার না মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তখন আমি ঘড়ি দেখিনি, কোনো কিছু না, জাস্ট জানালার বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশটা একটু সাদা সাদা হয়েছে। তো আমি ভাবলাম কি যে ভোর হয়ে গেছে, এবার আমাকে উঠে পড়তে হবে। আমি যথারীতি উঠে পড়েছি, উঠে চোখে মুখে জল নিয়েছি। তারপরে যখন লাইটটা জ্বালি তখন আমাদের বাইরে যে দাওয়াটা রয়েছে, তো দাওয়া বা বারান্দা তোমরা যাই বলো না কেন, তো সেখানে একটা ঘড়ি আছে, তোমরা হয়তো খেয়াল করে দেখেছো অনেকেই। তো তাতে আমি দেখছি 2:40 বাজছে। সেটা দেখার পর আমি ভাবছি কি, আমার কি এখনও ঘুমের ঘোর কাটেনি? আমি কি ভুলভাল ঘড়ির কাঁটা দেখছি? মানে ঘুমের ঘোরেও তো অনেক সময় এটা ওটা ভুলভাল দেখা যায়। তারপরে আবার ঘড়ির কাঁটাটাকে বিশ্বাস না হয় আবার ঘরের ভেতরে আসি, ঘরের ভেতরেতে এসে ফোনটাকে দেখি, তখন দেখছি 2:42 বাজছে। তখন আমার মনে হলো, এ মা, এত মাঝরাত থেকে আমি উঠে পড়েছি। আমি আবার শুয়ে পড়েছি। আবার মানে মানে তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারছি না, আমার পুরো ঘুম ভেঙে গিয়েছিলো। যেমনভাবে ঘুম ভেঙে যায় ঠিক তেমনভাবে ঘুম ভেঙে গেছে যে আমাকে ভোরবেলায় উঠতে হবে। কি মুশকিল বলো তো। আসলে এরকমই চলতে থাকে, জানো তো, আমার সারাক্ষণ মাথায় চলতে থাকে। যদি অ্যালার্ম বন্ধ হয়ে যায় বা হয়তো অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে গেছে, আমিও একটু শুনতে না পাই, তাহলে কি হবে? সকালবেলায় স্কুল আছে, মেয়েকে আমি রেডি করতে পারবো না, কিছু করতে পারবো না। আর আমি যদি ঘুমিয়ে যাই, আমাকে ওঠাবারও কেউ নেই। মানে এই সমস্ত চিন্তাভাবনা করতে করতে মানে সারা রাত ঘুমালেও মানে সেই ব্যাক অফ দ্য মাইন্ড বলতে পারো, এই সমস্ত কিছু চলতেই থাকে। তো এই একটা মজার ঘটনা আজকে আমার সাথে ঘটেছে আর কি। তো আমি আবার এসে শুয়ে পড়ি, শুয়ে পড়ে আবার তখন ঘুম ভাঙে, তখন 4:10-15 বাজছে। এগেন অ্যালার্ম বাজেনি, তার আগেই আমার ঘুম ভেঙে গেছে। আমি 4:30-র দিকে অ্যালার্ম দিয়েছিলাম। তারপর আবার অস্মিকে একটুখানি উঠিয়ে ওকে টয়লেট করিয়ে আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি বাইরে বেরিয়েছিলাম। তো যাই হোক, চলো, আজকে উল্টো রথ। তো জানো তো, যখন আমি ভাতটা বসাচ্ছি তখন না মানে খোল করতাল বাজিয়ে হরে কৃষ্ণ মানে নাম সংকীর্তন গাইতে গাইতে বেশ কয়েকজন আর কি মানুষ আর কি গেলেন এক জায়গা থেকে অন্য জায়গা। আমি হয়তো ভাবলাম যে রথের দিনেও যেমন পুজো হয়েছিল, আজকে উল্টো রথ, তাই হয়তো আজকেও পুজো হবে কিছু একটা, আমার জানা নেই। তবে বেশ ভালো লাগলো এরকম ভোরবেলায় সকালবেলায় হরিনাম সংকীর্তন শুনলে বেশ ভালো লাগবে, ভালো লাগে বেশ মনটা। আগে এই সমস্ত কিছু ফিল করতাম না, কিন্তু এখন যত বয়স বাড়ছে, যত সংসারের মধ্যে ডুবে যাচ্ছি, তত যেন এই জিনিসগুলো আরও বেশি করে ভালো লাগছে, যেটা একদমই ছিল না। তো যাই হোক, অস্মি টিফিনেতে একটুখানি বানাচ্ছি বিনস আর আলু ভাজা। একদিন তোমাদের সাথে সেই সকালের দিকে ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তোমাদের মনে আছে? তো সেই দিন আমি অস্মিকে এটা বানিয়ে দিয়েছিলাম, মানে ওই বিনস আলু ভাজা বানিয়ে দিয়েছিলাম, আর তার সাথে পরোটা বানিয়ে দিয়েছিলাম। অস্মি একটাও ফেলে রাখেনি, মানে পুরো টিফিন বক্স খালি করে এসেছিলো। তো গতকাল রাত্রে যখন ওকে আমি জিজ্ঞাসা করি যে কি বানাবো বল, তখন আমাকে বলে আমার জন্য ম্যাগি বানিয়ে দেবে। কিন্তু ম্যাগি তো বানানো হবে না, কারণ ম্যাগি তো স্কুলে নিয়ে যাওয়া অ্যালাউ না। তো সেই জন্য আর কি ম্যাগি তো বানাতে পারবো না, তাই ওর কথা আমি আর রাখতে পারবো না, তাই আমি আমার নিজের মনের মতো করেই এটা বানাচ্ছি। হঠাৎ করে মনে হলো কি যে এটা তো এর আগের দিনে পুরো টিফিন বক্স খালি করে বাড়ি নিয়ে এসেছিলো, তাই এটাই বানানো যাক। একদিকে ওটা ভাজা বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, আর এদিকে আমি একদিকে আর কি আটাটা মেখে নেব। এর আগে কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই অন্য একটা কোম্পানি বা অন্য একটা ব্র্যান্ডের আটা নিয়ে আসছিলো, তবে এইটা নতুন আর কি বাজারে কিনতে গিয়েছিলো। আমার বাড়িতে যেহেতু আটাটা বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তখন নাকি যিনি দোকানদার তিনি আর কি এই আটাটা দিয়েছেন, দিয়ে বলেছেন এটা নাকি ভালো, ওটার থেকেও নাকি এটা ভালো। তো সেটা আর কি প্রথমবার আমি একটুখানি করে দেখবো যে ভালো কি ভালো না। তবে আমি খুব একটা পার্থক্য বুঝতে পারিনি। আমি এইসব বিষয়ে খুব কাঁচা, মানে এটা যদি অস্মির বাবা হতো তাহলে ঠিক এক চান্সে বলে দিত ওই প্যাকেট আর এই প্যাকেট, মানে দুটো ব্র্যান্ডের মধ্যে কোনটা আর কি মানে কতটুকু পার্থক্য বা কত নাকি, আমি অতটা ঠিক ধরতে পারি না। আমার মনে হয় যেন বেশ মানে সমান সমান একই রকম আর কি লাগলো। তো বেশ অনেকগুলো নেচি কেটে নিয়েছি। তোমরা অনেকেই বলেছো আমাকে যে সমান সমান করে মানে একদম টাইকেটায় মানে রুটি বা পরোটা কোনো কিছু করতে নেই। তো তারপর থেকে আমি এরকমই করি, একদম টাইকেটাই করি না, একটু বেশি করারই আর কি
চেষ্টা করি। তো দেখো ওইদিকে আটাটা আমার মাখতে মাখতে এই বিনস আর আলু ভাজাটাও কিন্তু আমার হয়ে গেল। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, কারণ এই অসময়ে বিনসের একটু স্বাদ পাওয়া যায়, বেশ ভালো লাগে কিন্তু খেতে। কয়েকদিন আগে যখন আমি অস্মির টিফিন বানাচ্ছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যখন অস্মির জন্য টিফিনে রুটি, পরোটা, লুচি যাই বানাই না কেন, তো আমি একেবারে আটা মেখে বেলে একদম সব কিছু জোগাড় করে নিই, তারপর একেবারে সবগুলো আর কি জোগাড় করে কিন্তু সেই দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই জিনিসটা নতুন ট্রাই করছি, একটা করে বেলা হবে আর একটা করে আর কি পরোটা বানানো হবে। তো তখন দেখলাম এই কাজটা খুব ইজি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি, মানে খুব টাইম টেকিং ব্যাপারটা আর কি হচ্ছে না। তো আমি তারপর থেকে যখন দেখলাম যে এটা ঠিকঠাক আমার টাইমটা ঠিক ম্যানেজ হয়ে যাচ্ছে এবং খুব অল্প সময় লাগছে, তো তখন থেকে আমি এই ট্রিক্সটাই এখন ফলো করি। একদিকে হয় মানে একদিকে আর কি রুটি বা পরোটা যাই হোক তার মধ্যে থাকে, আর একদিকে আর কি আমি বেলতে থাকি। ওইদিকে ভাতটাও বেশ হচ্ছে, বেশ অনেকক্ষণ আধ ঘন্টার মতো আমি বন্ধ করে রেখেছিলাম, তারপরে আবার আর কি গ্যাসের ওভেনটা আর কি জ্বালিয়ে দিয়েছি। তো ভাতটাও আর কি হচ্ছে আর এদিকে আমার রুটি পরোটাও হয়ে যাচ্ছে, অসুবিধা কোনো কিছুই নেই। তবে জানো তো আমার এই সংসার জীবনে তোমাদের অবদান কিন্তু বিশাল, মানে আমি এটা কখনোই অস্বীকার করতে পারি না যে তোমরা আমাকে এত রকমভাবে হেল্প করো। মানে দেখো আমার একার বুদ্ধিতে তো সব কিছু হয় না, একটা মানুষ কত কিছুই না জানবে, তাদের মানে মনে হয়, মানে অনেকে বলে দেখবে যে আমৃত্যু কাল পর্যন্ত মানুষ শিখে যায়, শেখার কোনো বয়স হয় না। আমারও ঠিক সেটাই মনে হয়, আমি এত কিছু শিখে গেছি কিন্তু তারপরেও যখন তোমাদের কাছ থেকে কমেন্টগুলো পাই তখন মনে হয় যেন আমি কিছুই জানি না এরকম কিন্তু মনে হয়। মানে আমার যেগুলো ঘাটতি, মানে যেগুলো আমার মধ্যে নেই, যে গুণগুলো, সেগুলো তোমরা আমাকে ছোটো ছোটো টিপস দিয়ে আমাকে পুরো ভরিয়ে দিচ্ছ। যেমন শাক বাঁধানো থেকে শুরু করে আলুর খোসা ছাড়ানো থেকে শুরু করে, মানে তোমরা কি নেই আমার এই সংসার জীবনের মধ্যে, তোমরা পুরো জড়িয়ে গেছো অতপ্রতভাবে আমার কাজকর্মের মধ্যে দিয়ে, মানে তোমরাও আমাকে কাজ শেখাচ্ছ। এতদিন আমি বলতে পারতাম যে আমি বিয়ের পর থেকে আমি যা কিছু কাজ শিখেছি সমস্ত কিছুই কিছু কিছু আমি আমার বাবার বাড়ি থেকে শিখেছি, তবে ম্যাক্সিমামটা শিখেছি কিন্তু অশ্বিনী বাবার কাছ থেকে, সেই আমাকে হাত ধরে সমস্ত কিছু শিখিয়েছে। কিন্তু এখন তো অশ্বিনী বাবার সাথে তোমরাও আর কি অ্যাড হয়েছো, মানে তোমরাও আমাকে হাতে ধরে আর কি নিজের মতো করে আর কি নিজের মতো করে আর কি সংসারই করে তুলছো। তোমরাও আমাকে হাতে ধরে সংসার কীভাবে করতে হয়, কীভাবে প্রত্যেকটা কাজ খুব ইজিলি করতে হয় সেগুলো তোমরা আমাকে শেখাচ্ছ। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য ভীষণ মূল্যবান। যেমন ধরো তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে রুটি পরোটা, মানে পরোটা যখন করবে তখন তুমি সর্ষের তেল না দিয়ে সাদা তেল দিও। ঠিক তাই করছি জানো তো, মানে আগে জানো তো এটা কিন্তু ভুল নয় যে সর্ষের তেল দিয়ে করাটা, কারণ আমি যখন ছোট ছিলাম ছোটোবেলাতে আমি দেখেছি যে আমাদের বাড়িতে তো সর্ষে চাষ হতো, তিল চাষ হতো, তখন দেখতাম মা পরোটা করতো বা কোনো কিছু লুচি টুচি ভাজতো কিন্তু সর্ষের তেলেই কিন্তু ভাজা হতো। তখন কিন্তু অতটা রিফাইন অয়েলের অতটা কিন্তু প্রচলন ছিল না এখন যতটা এসেছে। তবে যাই হোক না কেন তোমরা আমাকে বলেছো রিফাইন অয়েল দিয়ে করতে, আমি এখন রিফাইন অয়েল দিয়েই করছি। আচ্ছা, আর একটা ট্রিক্স তোমাদেরকে আমি বলি যেটা আমি ঠকে শিখেছি। এই হাঁড়িটা তোমরা অনেকেই পছন্দ করেছো, আমার একটা ছোট্ট একদম কিউট বা কুটকুটে হাঁড়ি বলতে পারো তো যাই হোক, এই হাঁড়িটার একটা সমস্যা হচ্ছে এই হাঁড়িটাকে আমি আধ ঢাকা দিতে পারি না, যে ঢাকনাটা সেটা আমি আধ ঢাকা কিছুতেই দিতে পারি না। তো সেই জন্য একদম গায়ে একদম ফ্যান গড়িয়ে টড়িয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপর হঠাৎ করে এই ট্রিক্সটা আমি ফলো করি, ওই অমাবাসী মেলা থেকে যে আমি 10 টাকা না 20 টাকা দিয়ে যে ভাতের আর কি হাতাটা কিনেছিলাম, তো সেটাইভাবে দিয়ে ঢাকনাটাকে উবুর করে দিই। এখন খুব সুন্দরভাবে মানে ভাতটা উতলেও যায় না, ফ্যানগুলোও পড়ে না গা দিয়ে, খুব সুন্দরভাবে ভাতটা হয়ে যায়। এটা আমার হঠাৎ করে আর কি মাথায় আসে, তো এইভাবেই আমি এই ট্রিক্সটা ফলো করে এখন কাজে লাগাই। মহারানীও আমার ঘুম থেকে উঠে পড়েছে, তবে ঘুমটা এখনও ছাড়েনি, একটু লেট করেই উঠেছে, 6:45 মতো বাজছে তখন উঠেছে। মানে না হলে তো তোমরা জানো ভোর থেকে উঠে বসে থাকে, কিন্তু কী বলতো এখন একটুখানি মানে হালকা ওয়েদার, বৃষ্টি পড়ছে, একটু শীত ভাব, আর এমনিতেই ন্যাচারালি চারিদিকের লোকজন একটু লেট করেই উঠছে। মানে দেখবি একটু গরম থাকলে, একটু মানে আকাশ পরিষ্কার থাকলে মানুষজন কিন্তু ভোরের দিকে উঠে পড়ে, কিন্তু যেহেতু এই চারিদিকে বৃষ্টি পড়ছে ঝিমঝিম, আর এই ভোরবেলাতে উঠে মানুষ করবেই বাকি, সেই জন্য সবাই একটু লেট করে উঠছে। তাই একটুখানি লোকের কোলাহল, লোকের আওয়াজও আর কি কম পাচ্ছে, তাই অস্মি একটুখানি আর কি মানে লেট করে উঠছে, মানে ঘুমাচ্ছে ভালো। আর না হলে তো ওর ঘুম ভীষণ পাতলা, আজ বলে না অস্মির জন্ম থেকে ওর ঘুম পাতলা, ঘুম পাড়াতে বা ঘুমিয়ে রাখতে যে ওকে কী কষ্ট ওকে পেতে হয় মানে সে আর বলার নেই। যাই হোক, গতকাল রাতটা আমি ঘুমিয়ে গেছিলাম, ওই যে বললাম একেবারে ঘুম ভেঙে গেছে 2:42-এ 2:40-এ। তো তার মাঝখানে অস্মি রানীকে আমি আর
টয়লেট করতে পারিনি, হিসু করাতে পারিনি, তো বিছানায় উনি একদম ভাসিয়ে দিয়েছেন। তো অনেক দিন পর আর কি এটাই কর্মটা আর কি উনি করলেন বিছানায়। তো আমাকে আবার সমস্ত কিছু, মানে এটা আমারই ভুল, যদি মাঝখানে ঘুমটা ভেঙে যেত, যদি অস্মিকে একটুখানি উঠিয়ে আর কি করিয়ে নিতাম তাহলে আর এই সমস্যাটা হতো না। কিন্তু কী আর করবো, আমি ঘুমিয়ে গেছি, কিছু করার নেই। আসলে গতকাল রাত্রে ভালো করে ঘুমই হয়নি, 2-1 ঘন্টা মতো ঘুমিয়েছি। তাই আজকে রাত্রে ঘুমটা আমার খুব প্রয়োজন ছিল, মানে শরীর নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, আমাকে একদম ডিপ ঘুমে পাঠিয়ে দিয়েছিল। তো সেই জন্য এই কাজটা হয়েছে। তাই আজকে সমস্ত কিছু আর কি ওয়াশ করতে হবে, বেডশিট থেকে শুরু করে যা যা কিছু সব কিছু ওয়াশ করতে হবে। আর আজকে উল্টো রথ, সকাল থেকে রোদের রোদ তো ছেড়েই দাও, মানে এমনি একটু হাওয়া দেয় বা একটুখানি পরিষ্কার পরিষ্কার আকাশ থাকে, তো সেরকম একদমই না। ভোর থেকে পুরো সেই মেঘলা, মনে হচ্ছে না এক্ষুনি কলসি করে জল থাকবে, এরকম মতো ওয়েদার। তার মাঝখানে আমাকে এই সমস্ত কিছু ওয়াশ করতে হবে, কীভাবে শোকাবে আমি জানি না। তো যাই হোক, সব কিছু একদিকে ভেজাবো আর একদিকে আমি ব্রাশটা দিলাম ওকে। কিন্তু জানো তো, কিছুতেই আমাকে ব্রাশটা করাতে দেবে না, নিজে একা ব্রাশ করবে। আর ওকে একা ব্রাশ করতে দেওয়া মানে জানো তো, মানে কোনো রকমের দাঁতে এদিক থেকে ওদিক বোলাবে, তারপর মুখটা ধুয়ে কোনো রকমের জলটা খাবে, খেয়েই দৌড় দেবে। কিন্তু আজকে আর ওকে দৌড় দিতে দিলে হবে না, কারণ ঘড়ির কাঁটায় এখন প্রায় 7:05 বাজছে, মানে ওকে 7টার সময় খাওয়াতে বসাবো। তো সেই জন্য কোনো মতেই ওকে ছাড়া চলবে না। আর ও সেই সমানে ঘুম থেকে উঠে আমাকে বায়না করেই যাচ্ছে, জিদ করছে যে ও বাড়ি থেকে বেরোবে, এখানে ওখানে খেলতে যাবে। কিন্তু সেটা তো করতে দিলে হবে না। কী করে যে আমি আজকে সকালটা ওকে ওই 15 মিনিট 20 মিনিট বলতে পারবো, মানে খাওয়ার পরেও যে কী করে ওই সময়টা আমি ওকে আটকে রেখেছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। তো রুটি করেছিলাম, তো ভাবলাম পরোটা করেছিলাম, তো ভাবলাম যে 2টো পরোটা আর কি ওকে দিয়ে আর কি দেওয়াই। তো ওকে দিয়ে দেওয়া করেইছিলাম, তখন বলছে মা খাচ্ছে না, ওরা খাচ্ছে না। আসলে ওকে দিয়ে যখন আর কি খাওয়াতে পাঠাই গরুগুলোকে, তো বাছুরগুলোকেই দিতে বলি, কারণ এই বাছুরগুলোর সাথে অস্মির কিন্তু খুব ভাব, মানে অস্মিও হয়েছে, এই বাছুরগুলোও হয়েছে, মানে ওর সাথেই আর কি বেড়ে উঠছে বলতে পারো। অস্মি ওদের সাথে যা খুশি তাই করে, মানে যা খুশি তাই মানে যা খুশি তাই করে। মানে গরু বাছুর অবলা প্রাণী বলে হয়তো সহ্য করে অস্মির অত্যাচার, কিন্তু ওরা কিচ্ছু করে না অস্মিকে, এত ভালো। কিন্তু এই দুটো সুখবাসীর মুখ এমন হয়েছে, মানে 2-3 দিন ধরে এই একই রকম পরোটা এই সমস্ত কিছু খেয়ে যাচ্ছে, তো সেজন্য আর খেতে ইচ্ছে করছে না ওদের। ঠিক আছে, কোনো ব্যাপার না। এছাড়াও আরও আর কি গরু রয়েছে আমাদের বাড়িতে, কিন্তু এদের কাছে অস্মিনকে পাঠালে হবে না, কারণ এদের কাছে যেতে আমি নিজেই ভয় পাই। দুজনকে হাতে করে ধরে খাওয়াতে গেলাম, কিন্তু এমন 3 জনে মিলে টানাটানি শুরু করে দিল, তো ভয়েতে আমি তো 2জনকে দিলাম, আবার একজনকে আর কি নিয়ে এসে দিলাম। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে 3টেতে গরু তুমি 2জনকে দিলে, একজনকে দিলে না। তো দেখো, ওরা 3 জনে মিলে শুয়েছিল বা বসেছিল, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। সেদিন কিন্তু টানাটানি কোনো কিছু করেনি, আমি আরামসে গিয়ে 2জনকে দিয়ে এসেছিলাম। আবার যেদিন করবো সেদিন আর কি পরে ওদেরকে অন্য একজনকে দেবো, এটাই ভেবেছিলাম। কিন্তু আজকে যে পরিমাণে ওরা টানা হেঁচড়া করছিল, তো 3জনকে না দিয়ে মানে আমার কোনো শান্তি থাকেনি। এই ফাঁকেতে অস্মি দিয়েছিল দৌড় ও সেজ কাকিমাদের বাড়িতে, মানে কিছুতে এত পরিমাণে আমি ডাকাডাকি করছি, এখন 7:10 বাজছে, এখনও পর্যন্ত আমি ওকে খাওয়াতে বসাতে পারিনি। তার মাঝখানে সে দৌড় দিয়েছে। তাও যাক, ভালো কথা যে সেজ কাকিমাদের বাড়িতে গিয়েছিল, আমি আবার একটা লাঠি নিয়ে গিয়ে ওকে নিয়ে এলাম, কারণ ও আমাকে ভয় পায় না, লাঠিকে ভয় পায়। যাই হোক, কিছু খাবার আমি ওকে খাইয়ে দিয়েছি, কিছুটা নিজে খেয়েছে। তারপর এই জিনিসগুলো আমি এখন ওকে আস্তে আস্তে আর কি শেখানোর চেষ্টা করছি, যে নিজে যখন খাবে সেই সমস্ত থালা বাসন যেখানে যা আছে সমস্ত কিছু যা যা উচ্ছিষ্ট পড়ে থাকে পাশাপাশি সেগুলোকে কুড়িয়ে একদম কলতলাতে বাসনটা রেখে দিয়ে আসবে। তোমার শুধু মুখটার দিকে একবার তাকিয়ে দেখবে কি বিরক্তি এই কাজটা করতে হচ্ছে বলে। কিন্তু না, ছোট থেকে না শেখালে না এই জিনিসটা ওর সাথে, মানে ও বেড়ে উঠবে আর ওর সাথে সাথে অভ্যাসগুলো আর কি বেড়ে উঠবে। তো যতই বিরক্তি হোক, যতই চেঁচাক, যতই জেদ করুক, যাই করুক, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ওর মধ্যে আমাকে আনতেই হবে। তো তার জন্যই আর কি এই কাজগুলো করানো। গ্লাসটার মধ্যে জল রয়েছে, তো সেই জন্যই ভয় ভয় যাচ্ছে, যদি একটুখানি পড়ে যায় তাহলে মা বকা দেবে। তো সেই ভয়ে নামিয়ে নিয়ে ওখানে থেকে রাখতে, তারপর আর কি মহারানীর আমার শান্তি। ওখানে আবার হাতটা ধোবে, মুখ টুক ধোবে, আমি কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকি। এমন নয় যে ওকে আমি কাজটা করাচ্ছি, আমি নিজে করছি না, এমন কিন্তু একদমই নয়। আমি কিন্তু চাইলেই থালা ওর যা যা থাকে আর কি সমস্ত কিছু নামিয়ে রেখে দিতে পারি, আমিই তো করি, আমি ছাড়া করবে পাকে। কিন্তু আমি দাঁড়িয়ে থেকে এই কাজগুলো এখন ওকে করাই একটু একটু করে, যাতে ও শেখে বা যাতে ওর কি করে। তো কিছুতেই করতে চায় না, তবু আর কি যখন আর কি মন যায় তখন করে। তো 1 দিন 2 দিন করতে করতেই তো এইভাবেই তো শিখবে, কোনো অসুবিধা নেই। মহারানীকে ওঠানের মধ্যেই খেলতে দিলাম, কারণ বাইরে বেরোতে দেহে একদমই চলবে না, কারণ
ও আবার কোথায় কোন দিকে চলে যাবে সেই খুঁজতে খুঁজতে আবার প্রচুর লেট হয়ে যাবে, কারণ এখন ঘড়ির কাঁটায় অলরেডি 7:30টার মতো বেজে গেছে। তাই আমি খুব তাড়াতাড়ি করে ঘর দোয়ার যেখানে যা যা থাকে আর কি সমস্ত কিছু ঝাড় দিয়ে দিচ্ছি। এই বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবে তুমি যতবারই ঝাড় দাও না কেন মানে কোনো না কিছু এদিক ওদিক থাকবেই। তো আমারও আর কি সেই একই জিনিস, মানে এত ঝাড় দিয়ে এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কিন্তু তারপরেও আর কি এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক সমস্ত কিছু যা যা ধুলো বালি এটা ওটা থাকে সেই সমস্ত কিছু একটা প্যাকেটের মধ্যে ভরে একটা জায়গাতে ফেলে দিয়ে আসি। তো তারপর আর কি ঘরটাও মুছে নিচ্ছি। আজকে না ঘরটা খুব একটুখানি ভালো করে ডিপ ক্লিনভাবে মুছতে চাইছিলাম। যেমন প্রত্যেক দিনই মোছা হয় কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে থাকি, তো যেমন ধরো আমি যেখানে ওই পেঁয়াজ আলু রসুন এই সমস্ত কিছু রাখি ওই কোণটায় ঠিক অতটা ভালোভাবে নেওয়া হয় না, কিন্তু আজকে একটু সরিয়ে নিয়ে মুছছিলাম। কারণ হচ্ছে অশ্মি ঘরের মধ্যে রয়েছে, আমাকে ওকে মানে খুঁজতে যেতে হবে না আর কি। আর ঘরের মধ্যে থাকলে আমার অতটা কিছু ভয়ও লাগে না, টেনশনও হয় না যে ঠিক আছে, কিন্তু বাইরে বেরোলে আমার প্রচণ্ড ভয় লাগে যে কোথায় কোন দিকে গেল আমাকে খুঁজে বেড়াতে হয়। তো যাই হোক চলো, ও এখন একদিকে খেলছে আর এর মধ্যে থেকে আমার বাড়িতে যে ছোট্ট একটা হামাল দিস্তা থাকে, মানে চা করার সময় আদা থিতো করা এটা ওটা করি, তো সেইটা হচ্ছে ওর প্রিয় খেলনা। মানে আমার রান্নাঘরের মধ্যে আগে ছিল বেলুন চাকি, তো সেই বেলুন চাকিটা ওকে কিনে দিয়েছি, তো সেটাতে এখন ইন্টারেস্ট হারিয়ে গেছে। এখন ইন্টারেস্ট হয়েছে এই ছোটো আমার হামাল দিস্তাটায়, মানে যেটা আদা থেতো এই সমস্ত কিছু করা হয়, ওটা নিয়ে গিয়ে উনি এখন আয়ুর্বেদিক ওষুধ বানাবেন জড়িবুটি দিয়ে। কোথায় তুলসী পাতা, এ গাছের পাতা ও গাছের পাতা তুলবেন আর ওর মধ্যে থেতো করবেন, সেই রস বার করবেন, রস বার করে কোনো পুতুলের পায়ে কারো এর পায়ে ওর পায়ে এইভাবে আর কি, মানে উনি চিকিৎসা করে বেড়ান আর কি। তো যাই হোক ভালো করে হাত মুখ সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসে অশ্মিকে দেবো পরোটা আর এই বিনস আর আলু ভাজা। তবে পরোটাগুলো না আমি এইভাবে ছিঁড়ে দিই, কারণ ও না ছিঁড়ে খেতে একদম পারে না, যে এতটুকু ছোটো বাচ্চা কীভাবেই বা ছিঁড়ে খাবে। অনেক বাচ্চা হয়তো পারে, তবে আমার বাচ্চা অতটা কমফোর্টেবল নয়। তো সেই জন্য আমি এইভাবে ছিঁড়ে দিলাম যাতে ও খুব ইজিলি আরামসে আর কি খেয়ে নিতে পারে, ওকে এক্সট্রা হেডেক যাতে না হয়। আর তার এক সাইডেতে দিয়েছিলাম বিনস আর আলু ভাজাটা। তবে জানো তো এত বদমাস মেয়ে আলুগুলো খেয়ে এসেছে টিফিনেতে আর বিনসগুলোকে ফেরত নিয়ে এসেছে, মানে অর্ধেক বিনস খেয়েছে অর্ধেক বিনস ফেরত নিয়ে এসেছে। আর তার সাথে দিয়েছিলাম পেয়ারা, কারণ আমাদের বাড়িতে এখন প্রচুর পেয়ারা, তো সেই পেয়ারাই আর কি দিয়েছি, কারণ মহারানীর আর কি আবদার। আমার বাড়িতে কিন্তু লেবু বেদানা আপেল সমস্ত কিছুই রয়েছে, কিন্তু উনি তো সেগুলো নিয়ে যাবেন না, উনি নিয়ে যাবেন পেয়ারা, তাই আর কি পেয়ারাই দিলাম। আর আজকে টিফিন বক্সটা আনতে আমার খুব কষ্ট হচ্ছিলো, পেয়ারাগুলো একটু কমিয়ে দিলে হতো, কারণ ডাসানো পেয়ারা তো অতটা বেশি আর কি কমছে না। তো যাই হোক 8:15 দিক বেজে গেছে, তো খুব তাড়াহুড়োর মধ্যে অস্মিকে আমি রেডি করেছি, নিজে কোনো রকমের রেডি হয়েছি। এবারে গাড়িটা বের করব, দেখলাম টিপ টিপ করে হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা মানে এই বর্ষাকালটা না আমাকে খুব ভোগাচ্ছে জানো তো, এক্সট্রা টেনশন দিচ্ছে আমাকে। শুধুই মনে হচ্ছে কি যদি রাস্তায় মানে যেতে যেতে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ে, মানে ধরো ওকে আমি স্কুটি থেকে নামাবো, তারপর রেনকোট বার করে ওকে পরাবো। আর তোমরা জানো আমার বাড়ি থেকে অস্মির যেখানে স্কুল বাস আসে তার মাঝখানে একটা প্রকাণ্ড বড় একটা মাঠ পড়ে, সেই মাঠের মাঝখানে যদি বৃষ্টি নেমে যায় তাহলে অস্মিও কাক ভেজা তো হবেই, আমিও তো ভেজা হবই, আমার কথা নয় বাদ দাও। তো এটা আমার ভীষণ ভয়, তাই আমি চেষ্টা করছি বৃষ্টি নামার আগে যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে বেরিয়ে যাওয়ার। কিন্তু বৃষ্টিকে তো বিশ্বাস নেই, শরতের মেঘের মতো হচ্ছে, এখানে হচ্ছে তো ওখানে হচ্ছে না, তো ওখানে হচ্ছে তো এখানে হচ্ছে না, বোঝা মুশকিল যে কোথায় বৃষ্টি হচ্ছে আর কোথায় বৃষ্টি হচ্ছে না। আই কার্ডটা পড়াতে একদম ভুলে গেছিলাম তাড়াহুড়ো করে জানো তো, তাই আই কার্ডটা আর কি এইভাবে বেলটা পরিয়ে দেওয়ার পর মনে পড়ে যে আই কার্ড তো পড়ানো হয়নি। অ্যাকচুয়ালি বেলটা পড়াতে বুকে যখন আর কি ওই ক্লিপটা আঁটতে গেলাম তখনই আর কি দেখলাম যে আই কার্ডটা পড়ানো হয়নি, তখনই আর কি মনে পড়লো, তাই আই কার্ডটা পরিয়ে দিলাম। চলে এসেছি অস্মিকে নিয়ে আমাদের গন্তব্যস্থলে। এখানে এসে যাওয়ার পর মনে হয় শান্তি, যখন এখানে এসে যাওয়ার পর যখন ব্যাগ থেকে ফোনটা বার করি আর কি, ব্যাগ থেকে ফোনটা, তখন দেখি কটা বাজছে সেটা দেখে নেওয়ার পর মনে শান্তি আসে যে না ঠিক আছে ঠিকঠাক টাইমেতে চলে এসেছি। এখানেতেই তোমাদেরকে বলেছিলাম গতকালকের হয়তো ভিডিওতে যে এই যে বাড়িটার নিচে আমরা দাঁড়াই সেই বাড়িটার একদম সেকেন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর বলা ছিল ওটাকে, মানে দুতলাতে আর কি। তো ফার্স্ট ফ্লোরে একটা ছোট্ট বাচ্চা আছে, হয়তো 2 বছর 2.5 বছর একটা ছোট্ট বাচ্চা, তো তার সাথে অস্মির খুব ভাব, সেও ওপর থেকে দিদি করে আর অস্মি এখান থেকে ভাই করে, মানে দিদি আর ভাইয়ের কথোপকথন চলতে থাকে এইটুকু সময়ের মধ্যে। সেও হয়তো অপেক্ষা করে বসে থাকে যে কখন দিদি আসবে, আর দিদি তো ভীষণ বড় একটা মানুষ, একটা ফুল তুলেছে, কি ফুল জানি না, ঘাস ফুল সেই ফুলটা বলে কিনা ওকে দেবে, ওকে নেমে আসতে বলে। আর অতটুকু ছোটো বাচ্চাকে তোর বাবা মা ন্যাচারালি ছাড়বে না, আমিও ছাড়বো না। তো যাই হোক এখান থেকে
নিচে আর ওপর থেকে কনভারসেশন হয়, তার মাঝখানে দেখি ওই রকমই একটা ফুল তুলে নিয়ে এসে আমাকে আবার হাঁটু করে এইভাবে দেয়। মানে কী বলি বলো তো, এই ছোটো ছোটো বাচ্চাগুলো। তো ওকে যখন আর কি ফুলটা নিল না, তারপরে আবার আমাকেই বলে তুমিই রেখে দাও। আবার দায়িত্ব করে ফুলগুলো আমার ব্যাগেও ভরে দিয়েছিল। এখানে অনেক রকম স্টোন চিপ পড়ে রয়েছে, তো হাঁটুটাও একটুখানি লেগেছে। এই ব্যাগগুলো কাঁধে নেওয়া যে এখন কি পছন্দ হয়েছে অস্মিরানির, কী বলবো, শুধুই ঘুরবে ফিরবে আর বলবে আমাকে ব্যাগটা কাঁধে দিয়ে দাও। কিন্তু ব্যাগটা তো যথেষ্ট ভারী। তা করতে করতেই চলে আসছে অস্মির স্কুল বাস। এরপর আমার প্রাণটাকে, আমার জানটাকে আমি এখন স্কুল বাসে বসিয়ে দেব। এখন থেকে বেশ কয়েকটা ঘন্টা মা থাকবে মেয়ে ছাড়া, আর মেয়ে থাকবে মা ছাড়া। গাড়ি আসছে সর, যা স্পিডে আস। ব্যাগটা খুলে নিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।